ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে নৈহাটি রাজেন্দ্রপুর বটতলা মাছবাজারে একটি মিটিংয়ের ও সভার আয়োজন করা হয়। আয়োজনের নেতৃত্বে ছিলেন পানু পাত্র, পার্থসারথী পাত্র ও অন্যান্যরা। পার্থসারথী পাত্রকে মঞ্চে দেখা যাচ্ছে, তার সাথে সুরঞ্জন মালাকার এবং কৃষ্ণ পাত্রকেও দেখা যাচ্ছে। বাবুল সুপ্রিয় সঙ্গীত শিল্পী ও প্রাক্তন সাংসদ পার্থ ভৌমিকের সমর্থনে প্রচার করে গেলেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমস এবং খবরে মহন্ত দাশগুপ্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের যেসব কমিটি আছে, কমিটির তৃণমূল কংগ্রেসের সদস্যরা এসেছেন, সবাইকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য এবং সর্বোপরি যুব তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, প্রসেনজিৎ থেকে শুরু করে আমাদের বাবু সুদার থেকে শুরু করে আমাদের শুক্লুদা আছে, খাসবাটি পুরনো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এবং বাবুল থেকে শুরু করে সমীর মণ্ডল থেকে শুরু করে আমাদের ভজাব থেকে শুরু করে গোপাল থেকে শুরু করে সুজিত আছে, দুলাল পণ্ডিত থেকে শুরু করে যোগাছিয়া তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, বাবাগাছি তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, খোকন থেকে শুরু করে আমাদের নজুর থেকে শুরু করে আনিসুর আলীর থেকে শুরু করে কৃষ্ণ মণ্ডল, আমাদের সর্বোপরি আমাদের আমডাঙ্গা এলাকার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা কালো ভাই বজরুল ইসলামকে আমরা মামুদপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমাদের এই মিটিংয়ে আসার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা, আমাদের দেবাশিস অধিকারী আমাদের জেলা পরিষদের সদস্য, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অঞ্জনা রায় কুলিয়াগড়ের কর্মী, হরিশপুর, সুভাষপল্লী এবং বড়া গ্রামের খাসবাটি প্রতিটা এলাকার সাধারণ কর্মীদের আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা আমাদের মিটিং আর 4 মিনিটের মধ্যে আমরা শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ আজকের এই সভার মাননীয় সঞ্চালক তথা মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি পার্থসারথী পাত্র, মঞ্চে উপস্থিত এই মামুদপুর পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার, নৈহাটি আইনটিটিউসি সভাপতি ভাই বিষ্ণু অধিকারী, মঞ্চে উপস্থিত রঞ্জনা বাচস্পতি, এই অঞ্চলের মহিলার সভানেত্রী সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য, সমীর আছে, টেপু আছে, পেছনে রণদা আছে, সমীর আছে, সমস্ত পঞ্চায়েতের সদস্যা উপস্থিত, মা মাটি মানুষ। আমাদের 2021 সালের নির্বাচনে দলের মূল স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। আজকে 2024 সালের লোকসভা নির্বাচনে আমাদের দলের মূল স্লোগান জনতার গর্জন, বাংলা থেকে বিরোধীদের বিসর্জন। কেন এই কথা বলছে? জনতার গর্জন কেন? কি গর্জন দিচ্ছে জনতা? আপনাদের মনে আছে নিশ্চয়ই 2014 সালে যখন নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী যখন সভা করেছিল তখন বলেছিল যে নির্বাচনে জয়লাভ করতে পারলে
15 লক্ষ করে টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আমি জানি না আপনাদের কারোর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা এসছে কিনা। 15,000 টাকা পেয়েছেন বলেও আমার মনে হয় না যে একটা মানুষ 15টা টাকা পেয়েছে নরেন্দ্র মোদীর থেকে। নরেন্দ্র মোদী বলেছিল বিজেপি ক্ষমতায় আসলে 2 কোটি মানুষ 2 কোটি বেকারের চাকরি দেবে এই বিজেপি সরকার। তারা বিচারিতা করেছে সারা ভারতবর্ষের মানুষের সাথে। সেই লোকসভা নির্বাচনের আগে আমার একটা গানের 4টে লাইন মনে পড়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী গান গাইছিল সেই 2014 সালে। গানটা আপনাদের সকলেরই জানা। গান করে বলেছিল, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের কথা বলতে চাই। 2014 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী গান গেয়েছিল, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের কথা বলতে চাই। আর নির্বাচনের দিন সারা দেশের মানুষ নরেন্দ্র মোদীদের উদ্দেশ্য করে বলেছিল, বলো শুনতে চাই। তারপরে নরেন্দ্র মোদী বলেছিল, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। ভারতবর্ষের মানুষের একটা মানুষকেও চাকরি দেয়নি নরেন্দ্র মোদীরা। দখল করে নিল। আমার নৈহাটিতে 18খানা কার্যালয় তারা দখল করে নিয়েছিল। বিষ্ণু যে অফিসটায় থাকে নির্বাচনের 2 দিন কি 3 দিন আগে, যে অফিসে বসে বিষ্ণু তার কাজ পরিচালনা করে, পার্টির কাজ পরিচালনা করে, সেই অফিসে গিয়ে বোম মারলো। তার বিরুদ্ধে রায় দেওয়ার দিন যে অফিসে বসে আমি আমার কাজ পরিচালনা করি, আমার দলের কাজ যেখান থেকে পরিচালনা হয়, সেই অফিসটাকে ভাঙচুর করে দেওয়া হলো 26শে মে। আর এই যে সুরঞ্জন বসে আছে 26শে মে, ওর বউ এখানে আছে কিনা আমি জানি না। ওই তো আমরা টিভির পর্দায় দেখছিলাম, এখনো আমার কাছে সেই ভিডিও ফুটেজটা আছে। ঘরের থেকে টেনে বের করে নিয়ে এসে খালি গা করে, একটা চোরকেও মানুষ মারে না, ওকে যেভাবে সেদিন মেরেছিল তার প্রতিবাদ জানাতে হবে এই লোকসভা নির্বাচনে। অর্জুন সিং এর নেতৃত্বে, অর্জুন সিং এর নির্দেশে যেভাবে সুরঞ্জনকে সেদিনকে মারা হয়েছিল, ঘরের থেকে টেনে বের করে এনে, এবং তার বউকে দেখছিলাম নাইটি পরা ছিল, ওই অবস্থায় সে তার স্বামীকে বাঁচাবার জন্য এগিয়ে গেছিল, তাকে পর্যন্ত ছাড়েনি। যেভাবে সুরঞ্জনকে সেদিনকে মারা হয়েছিল। সমীর বসে আছে, সমীরের বাড়িতে রাতের পর রাত অ্যাটাক করা হয়েছিল। কেষ্টটা আছে কুলিয়াগড়ে, কেষ্ট ঘোষ, তার বাড়িটা ভাঙচুর করা হয়েছিল। এমন কোন তৃণমূল কংগ্রেস কর্মী নেই যাদের বাড়ি ভাঙচুর করেনি এই অর্জুন সিং। তার বিরুদ্ধে রায় দেওয়ার দিন এই লোকসভা নির্বাচন 20শে মে। তাই একটাই আওয়াজ বারাকপুরের মানুষের, 20শে মে অর্জুনের বিসর্জন। আর সেই বিসর্জন অর্জুনের হবে বলেই দেখবেন পাড়ায় পাড়ায় যখন অর্জুন সিং যাচ্ছে ভোট চাইতে, দলের কোনো কর্মী দেখবেন না, 8 থেকে 10 জন। আর কি আছে সাথে? সাথে আছে গোটা 10 ঢাক, ঢাকে বাজাচ্ছে, ঠাকুর আসবে কতক্ষণ, ঠাকুরের হবে বিসর্জন। 20শে মে অর্জুন সিং এর বিসর্জন। সকলে নজর করে দিয়ে দেখবেন অর্জুন সিং যেখানেই যাচ্ছে, যে পাড়াতে ঢুকছে ঢাক নিয়ে যাচ্ছে, ওই ঢাকাই ওর বিসর্জন হবে। বাংলার মানুষ, বারাকপুরের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ, 20শে মে অর্জুনের বিসর্জন। সবাই তৈরি থাকুন, সকলে প্রস্তুত থাকুন। আমার মনে পড়ে যায় ছোটবেলার কথা, বাবার কাছে বায়না করতাম, বাবা সার্কাস দেখতে যাব। তখন এই ভাটপাড়ায় সার্কাস আসতো, টেলিফোনের সিঞ্জের উল্টো দিকের মাঠ। আমরা গিয়ে দেখতাম যে হাতিতে সাইকেল চালাচ্ছে বা কুকুরে ডিস্কো ড্যান্স করছে। কিন্তু বিশ্বাস করুন, আমার রাজনৈতিক জীবনে এরকম জোকার দেখিনি, এরকম সার্কাস পার্টি দেখিনি। যে সার্কাস পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যে সার্কাস পার্টির একটা জোকার, যে জোকারের নাম নরেন্দ্র মোদী, সারা ভারতবর্ষ ঘুরে বক্তব্য রাখছে, মানুষের দেশে ভাষণ দিচ্ছে, কিন্তু রেশন দিচ্ছে না। তাই বাংলার মানুষ আজকে বলছে জনতার গর্জন। কেন জনতা গর্জন তোলে? জনতা কখন গর্জন করে? যখন জনতার পিঠ দেওয়ালে ঠেকে যায়। পিঠ বাংলার মানুষের ঠেকে গেছে,
আমার পাশের বাড়ির একজন কাকিমা আছে, সে হঠাৎ একদিন বলছে, যা মোদি তাই দিদি, মোদিও দাম বাড়ায়, দিদিও দাম বাড়ায়। আমি জিজ্ঞেস করলাম, দিদি মোদি কিসের দাম বাড়ালো? বলছে, তুমি কি করবা, তুমি বুঝবা কি করে, তুমি তো আর বাজার করে খাও না, বাজার করে তোমার মা, মাকে জিজ্ঞাসা করো। মাকে জিজ্ঞেস করলাম, মা কি ব্যাপারটা? বলছে 14 সালে তোর বাবা 100 টাকা দিলে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতাম। দেখবেন 1 টাকার কয়েন আছে অনেকের হাতে, 1 টাকার কয়েনে দেখবেন আগে ধানের গাছ ছিল, আর আজকে সেই কয়েন খুলে দেখুন, পকেটে থাকলে বের করে দেখুন, বুড়ো আঙুল দেখাচ্ছে কয়েনে, 1 টাকার কয়েনে। 14 সালের আগে মা যদি বাজারে যেত, 100 টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি করে বাজার করে আনতো। মা বলছে যে তখন 100 টাকায় বাজারে আসতো ব্যাগ ভরে, আর আজকে 100 টাকা নিয়ে গেলে কতগুলো ধনে পাতার ডাটা ছাড়া কিচ্ছু আসে না। বলছে তখন গ্যাস কিনতাম 450 টাকায়, আর আজকে গ্যাস কিনছি 1000 টাকায়। 500 টাকার গ্যাস নরেন্দ্র মোদী বাড়িয়ে করেছে 1000 টাকা। তাই বললাম পাশের বাড়ি কাকিমারে, তাহলে দিদি কি বাড়ালো? বলে, কেন দিদি তো লক্ষ্মী ভান্ডার 500 দিয়ে দেবো, তো 1000 টাকা করে দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেবো। আগামী 20 মে প্রত্যেক মা বোনকে বলছে, এই লক্ষ্মী ভান্ডার 500 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা করেছে। এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে যতদূর জানি এই 1000কে বাড়িয়ে 1500 করবে। লক্ষ্মী ভান্ডারের পক্ষে মা বোনেরা রায় দেবে। তাই মা বোনেদের উদ্দেশ্যে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পার্থভৌমিক। কে পার্থভৌমিক? নৈহাটির 15 বছরের বিধায়ক, একটার পর একটা উন্নয়ন করেছে নৈহাটিতে। এখানে অনেকেই আছে, সন্ধ্যা হলে যখন নৈহাটি স্টেডিয়ামের ফ্ল্যাশ লাইটটা জ্বলে ওঠে, এই দূরের থেকে মানুষ বলে ওটা কিসের লাইট জ্বলছে। মানুষ ওই মাঠে যায় খেলা দেখতে। ভারতবর্ষের সবচেয়ে বড় বড় টিম ইস্টবেঙ্গল, মোহনবাগান এই মাঠে খেলে। নৈহাটির স্টেডিয়ামে, যে স্টেডিয়াম 1984 সালে জ্যোতি বসু ভিত্তিপ্রস্তর করে গেছিল, তারপর থেকে শুধু কাগে আর বগে হেগেছে। স্টেডিয়াম তারা করেনি। 2011 সালের পরে পার্থভৌমিক স্টেডিয়াম তৈরি করে দিয়েছে। তাই এই অঞ্চলের মানুষকে বলবো, পার্থভৌমিকের জবাবদিহিতে ভোট দেবে। আমার মাইকের আওয়াজ যদি বিজেপি সেই 2 আনা 4 আনা 6 আনা যারা 19 সালে মতপুরি করেছিল তাদের কানে গিয়ে থাকে। আমি একটু আগে দেখছিলাম রাজেন্দ্রপুর পরে একটা চায়ের দোকানে 2 4 আনার বিজেপি কর্মী বসে আছে। তাদের উদ্দেশ্যে বলি, আমার কথা যদি একটাও মিথ্যা হয়, আপনারা আগামীকাল এখানে সভা করবেন, সেই সভায় এসে ক্ষমা চেয়ে যাইব, ক্ষমা চেয়ে যাব। একটু মনে করে দেখুন, সালটা 2014 সাল নরেন্দ্র মোদী শপথ নিয়েছিল মে মাসের 30 তারিখ। আর 14ই নভেম্বর ভারতবর্ষের একজন জওয়ান, তার নাম নরেন্দ্র কুমার, যার পোস্টিং ছিল পুলওয়ামায়, সেই নরেন্দ্র কুমারের কাছে হঠাৎ মেসেজ আসে বিকেলবেলায়, আগামীকাল সকাল 9টায় টেলরিং বলে একটা জায়গা আছে, সেই জায়গায় কখনো সিপিএম এর প্রতিনিধি, আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির জুমলাবাজ পার্টি আপনার বাড়িতে যাচ্ছে, তারা আবার সুযোগ চাইছে। কিন্তু আপনারা যদি 2024 সালে এই বিজেপি দলটাকে সুযোগ দেন, আগামী দিন আপনার বাড়ির দুয়ারে কেউ আসবে না। বারবার করে বলছে, আপনারা দেখবেন কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে আপনারা দেখবেন অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বারবার করে হুঙ্কার দিচ্ছে যে আমি মোদী সরকারের জেলে থাকতে ভয় পাই না। আমি বারবার করে আপ সরকারকে, দিল্লিবাসীকে বলছি, আপনারা মোদী সরকার বিজেপির বিরুদ্ধে গর্জে উঠুন। কারণ তিনি বুঝতে পারছেন যে আমার জেল খাটাটা বড় না, কিন্তু আগামী দিনে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ বাড়িতে থেকে গৃহবন্দী হবে। দেশ স্বাধীনের পরে আবার আমরা পরাধীনতায় যাচ্ছি। আপনারা ভাবছেন যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস আসছে, তারা ভোট পাওয়ার জন্য হয়তো এতগুলো কথা বলছে। আপনারা দেখবেন আজকাল গুগল আছে মোবাইলে,
মোবাইলে একবার দেখবেন আমাদের পাশের কোনো এক দূরের দেশ নর্থ কোরিয়ায় ওখানকার যিনি রাজাই বলা চলে, কারণ প্রধানমন্ত্রী বলা চলে না, কিম জং, সে এমনভাবে তানাশাই করে বিরোধী দল যারা করত তাদের জেনোসাইড দিয়ে মেরে ফেলেছে, যারা বিরোধী দল করত তাদের জেলবন্দি করে দিয়েছে, যারা বিরোধী দলটা করত তাদের নিরুদ্দেশ করে দিয়েছে। সেই দলটাকেও ধর্মের নামে ঠিক এইভাবে প্রলোভনের মাধ্যমে বর্তমানে দিনে এই দেশটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে ওখানকার প্রধানমন্ত্রী ঠিক করবে যে আপনি কিভাবে চুল কাটবেন, ওখানকার প্রধানমন্ত্রী ঠিক করবে আপনি বাড়িতে কি টিভি দেখবেন, ওখানকার প্রধানমন্ত্রী ঠিক করবে যে আপনার বাড়িতে টু হুইলার থাকবে না ফোর হুইলার থাকবে। আগামী দিনে ভারতবর্ষে ঠিক এরকম জায়গা আসতে চলেছে, এই মোদী সরকার ঠিক করবে যে আমি আপনি কি পড়বো, আমি আপনি কি পুজো করব। আপনারা বারবার করে দেখুন বিজেপি যে গোটা রাজ্যে রয়েছে সে গোটা রাজ্যে বিরোধী দলের অবস্থাটা দেখুন। আপনারা ভাবুন, পূর্বে কখনো দেখেছেন নির্বাচনের পূর্বে দেশের কোনো মুখ্যমন্ত্রী, রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে হঠাৎ করে রাত্রিবেলা সিবিআইডি দিয়ে তাকে জেলবন্দি করে দেওয়া হয়? আপনারা পূর্বে কখনো দেখেছেন যে যেইভাবে বিরোধী শক্তিগুলোকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দিয়ে জেলবন্দি করে বিজেপি যেইভাবে প্রত্যেকটা রাজ্যকে ভেঙে ফেলছে? আপনারা দেখেছেন পূর্বে এরকম কোনো তানাশাহী সরকার? আপনারা বলুন, বর্তমান দিনে আপনি কোনো আওয়াজ করতে পারবেন না। আমার যদি আপনার বিশ্বের প্রত্যেকটা জন যারা আপনারা ফেসবুকে বিজেপির নামে বেশি বিরোধিতা করবেন, দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপি 14 সালে কি কি প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছিল আমার মায়েরা বোনেরা, এই অঞ্চলের মানুষরা আপনারা জানেন। আমরা বারবার করে বিরোধী দলটা যারা করে 2024-এ একটা ভোটও বিজেপিকে দেওয়া যাবে না। আমি অঞ্চলের মানুষের কাছে অনুরোধ করছি যে আপনারা পার্থভূমিকে সমর্থন করে, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার করে বাংলার মাটিতে প্রচার করে বলছি যে 42 মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যদি দিতে পারি দিল্লির মসনদে, এই বিজেপি সরকারকে ফেলে যে বিরোধী দল তৈরি হবে, যেই দলের সিংহাসনে প্রধানমন্ত্রী নিযুক্ত হবে, সে সর্বপ্রথম নাম থাকবে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বারবার করে বলা হচ্ছে 2024 সালের নির্বাচন, প্রত্যেকটি দল সে তার প্রচারে বলছে 2024 সালের নির্বাচন। এই বিজেপি সরকারকে যদি সরানো না যায়, আগামী দিনে বিরোধী দল বলতে বাংলায়, আর বাংলায় গেল সারা দেশের মানচিত্রে বলে বিরোধী দল বলতে, আর বিরোধী শক্তি বলতে কিছু থাকবে না, কারণ এই দলটা এখন একতত্ত্ব সৃষ্টি করতে চাইছে। সেই জন্য আপনাদের মায়েদের কাছে আবেদন, ভোটটা দেওয়ার আগে একটাবার ভেবে দেখবেন, যখন মায়েরা ভোট দিতে যাবেন তো আপনি ভেবে দেখবেন আপনার গ্যাসের দাম 400 টাকা থেকে কমে চলে। এই ভাইরা যখন দলবদ্ধভাবে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে যাবেন, তখন 2014 সালের নির্বাচনটা প্রতিশ্রুতিটা মনে করে আপনারা ভেবে দেখবেন যে পেট্রোলের দাম ডিজেলের দাম কমেছে। আপনাদের কাছে বারবার আমার অনুরোধ, এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি যেটা বলছিলাম, এই অঞ্চলের মানুষের কাছে আপনারা দেখুন, আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকে আপনাদের কাছে বুঝিয়েছে যে প্রাথমিকের ব্যাপারে বলার মতন আমার মনে হয় এই অঞ্চলের মানুষজনকে দরকার নেই। কারণ এই অঞ্চলের মানুষ প্রাথমিকে দীর্ঘকাল ধরে আপনারা দেখছেন, 2011 সালে প্রাথমিক যখন প্রথম বিধায়ক নির্বাচিত হন, তার তিনবারের বিধায়ক টার্মে আপনারা জানেন নৈহাটির যে অভূতপূর্ণ যে পরিবর্তন আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন 2011 সালের পূর্বে নৈহাটির মাটিতে যেভাবে রোজ রাজনৈতিক হিংসা হত্যা লীলা চলত, বর্তমানে 2011 সালের পরে আপনারা বলতে পারবেন না কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নৈহাটিদের মাটিতে এরকম কোনো একটা ঘটনা ঘটেছে। আপনারা বলতে পারবেন নৈহাটির মাটিতে সিপিএম এর সময় যে শিলান্যাসের শুধু কর্মসূচি চলছে। আমি বিস্তারিতভাবে বলবো না, কারণ নৈহাটির এই অঞ্চলটা নৈহাটির থেকে বাইরে নয়। আপনারা নৈহাটিতে গিয়ে নৈহাটির যে অভূতপূর্ব পরিবর্তন আপনারা প্রত্যেকে দেখছেন, কিন্তু আপনাদের মাথায় অনেকের কাছে প্রশ্ন, এই বিজেপি দল বারবার গিয়ে বলছে দেশ বাঁচাতে হবে, এটা দেশের ভোট, এরকম টাইপের বিভ্রান্তিমূলক কথায় আপনারা কেউ কোনো রকম সাই দেবেন না আর ভাববেন না এটা দেশে ভোট। আমি বারবার করে বলছি, এই ভোটের মাধ্যমেই আপনার যে ফলাফল, আপনি দেশকে আগামী দিনে কোথায় নিয়ে যেতে চাইছেন। আপনারা কি চাইছেন 2024 সালের পরে আর না কোনো নির্বাচন না আসুক? আপনারা কি চাইছেন 2024 সালের নির্বাচনে যদি বিজেপি জয়লাভ করে আপনার গণতান্ত্রিক যে ভোটাধিকার অধিকার এটা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাক? আপনারা কি চাইছেন 2024 সালে এই বিজেপি দল ক্ষমতায় আসলে আপনি ওরা দলটা কোনো ভুল করলেও আপনি তার বিরুদ্ধে একটা আওয়াজ তুলতে পারবেন? এই অঞ্চলের মানুষের কাছে আমার অনুরোধ যে আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে নিজের সমর্থন করে আগামী দিনে বাংলার উন্নয়নকে এইভাবে ধারাকে অব্যাহত রাখুন।
আমার আর কিছু বলবার নেই। শেষে একটাই কথা বলবো, পার্থভূমিকে সমর্থন করুন। 2019-এর ভুল 2024-এ যাতে আবার রিপিট না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় মানুষ পার্থভূমি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সম্মানীয় প্রীতি সাহা এখন তার মূল্যবান বক্তব্য রাখবেন। আর আইএনটিটিসির সভাপতি সম্মানীয় মিটিং এর পরও তিনি এখনো 2-3খানা মিটিং করবেন, তাই চিন্তা করবেন না, তিনি চলে এসেছেন, তিনি অল্প সময়ের মধ্যে ঢুকছেন। আমি মমিতা, পানুদা সহ সুরঞ্জন দাদাদের বলবো, অনুরোধ করব যাতে আমাদের প্রিয় বাবুল সুপ্রিয় মহাশয়কে রিসিভ করেন একটু হাই রোডের মোড় থেকে, কারণ তার পাইলট চলে এসছে প্রায়। কিন্তু তার মধ্যেও সবচেয়ে জরুরি কথা যেটা, যার জন্য বাবুল সুপ্রিয় শুধু আসছেন না, আপনারাও অধীর আগ্রহ অপেক্ষা করছেন, এবং আপনারা আমাদের প্রিয় প্রার্থী, নৈহাটির প্রিয় বিধায়ক, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, যিনি সারা বছর ধরে আপনাদের সঙ্গে থাকে, সেই পার্থভূমিক মহাশয়ের নির্বাচনী প্রচার সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণ অবগত। আজকে পার্থভূমিক মহাশয় এখানে এই কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের, এবং 2019-এর পরবর্তী পর্যায়ে যে বিপুল সন্ত্রাস, তার বিরুদ্ধে এই অর্জুন সিং এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই পার্থভৌমিক মহাশয় এবং আমরা সকলে। তাই এই লড়াইকে সামনে রেখে 2019-এর দিনগুলো যাতে ফিরে না আসে, সন্ত্রাসমুক্ত ব্যারাকপুরকে সামনায়, সন্ত্রাসমুক্ত ব্যারাকপুরের জন্য নিশ্চিতভাবে পার্থভৌমিক মহাশয়কে আমাদের বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। এবং যার জন্য এতক্ষণে অধীর আমরা অপেক্ষা করছিলাম, আমাদের প্রিয় বাবুল সুপ্রিয় মহাশয় আমাদের মধ্যে চলে এসছেন। বাবুল সুপ্রিয় মহাশয় আমাদের মধ্যে চলে এসছেন। আমি অনুরোধ করবো সবাইকে কেউ তাড়াহুড়ো না করে দয়া করে আপনার সামনে আসুন, আপনারা সবাই সামনের দিকে আসুন, কেউ পেছনের দিকে থাকবেন না। আমাদের প্রিয় বাবুল সুপ্রিয় মহাশয় চলে এসছেন আমাদের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন নিজেই গাড়ি ড্রাইভ করে চলে এসছেন। সত্যি আজকে এই মানুষদের উৎসাহ, উন্মাদনা, এবং আজকে আপনারা সামনে চলে আসুন, যারা পেছন দিকে আছেন চেয়ারগুলো নিয়ে সামনে চলে আসুন, আপনাদের পক্ষে একটু সুবিধা হবে। যারা চেয়ারগুলো নিয়ে আছেন তারা একটু পেছনে যারা আছেন সামনে চলে আসুন। আমি দেখতে পাচ্ছি দিদি ভাইদের মধ্যে উৎসাহ অনেক বেশি। নিশ্চিতভাবে এই উৎসাহ যেইভাবে বাবুল সুপ্রিয়কে দেখা, ঠিক সমানভাবে আমাদের প্রিয় প্রার্থী পার্থভৌমিককে বিপুল ভোটে জয়লাভ করানো। তো আজকে আমাদের মুখ্য বক্তা, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মহাশয় এসেছেন। সকলে একটা করতালির মধ্যে দিয়ে অভিনন্দন জানান আমাদের প্রিয় বাবুল সুপ্রিয় মহাশয়কে। একটু কোথায় জোরে হাততালি হবে না বাবুল সুপ্রিয় মহাশয়ের জন্য? আমাদের প্রিয় বাবুলদা আমাদের মধ্যে এসছেন এবং 4টে থেকে মিটিং চলছে। বাবুলদার জন্য আমরা অপেক্ষা করে বসে, এটাই প্রথম মিটিং ছিল তোমার দাদা, কিন্তু এখনো অব্দি লোকজন অপেক্ষা করছে তোমাকে দেখার জন্য, তাই খুব বেশি সময় নেব না। আজকে বৌদি এবং ছোট মেয়েও এসছে বাবুলদার, তো এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমি তাই কোন রকম বক্তব্য দীর্ঘায়নের পথে না গিয়ে আমি একবারে কি বাবুলদাকে দিয়ে দিই, তাই তো বাবুলদা? সবাই একটু আলোচনা আসুন না। আপনাদের সবাইকে আমার নমস্কার। প্রথমতেই অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা 4টে থেকে এখানে আসুন শুনছি। আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হাইজ্যাক হয়ে যাচ্ছি, বলছে এতে যেতে হবে, এ থেকে হাইজ্যাক হয়ে বিয়েতে চলে যাচ্ছে। যেরকম ওখানে তৎপরতার সময় অনেক লম্বা একটা রোড শো ছিল, তো আপনারা এতক্ষণ ছিলেন, দলের সবাই একসাথে ছিলেন, সেটা খুব ভালো কথা। ইলানপুরকে অনেক ধন্যবাদ জানাবো। পুরো ব্যাপারটা ওই সব অর্গানাইজ করেছে। অনেকবার বলেছি আমি তো এই উল্টো দিকে ব্যান্ডেলেরই ছেলে, হুগলির ছেলে, কাজে নৈহাটি, ব্যারাকপুর এগুলো খুব ছোটো থেকে আসা যাওয়া। আমার কাকাও এখানে সিএমডিতে ছিলেন বহু বছর। হালি শহরে যে দুটো বড় বড় ট্যাঙ্ক আমার ছাদ থেকে দেখা যায়, সেগুলো আমার সামনেই আমার কাকা তো ছিলেন। তো এগুলো আমার খুব চেনা জায়গা। আমি এখানে মোটর সাইকেলেও বহু ঘুরেছি। কখনো জানতাম না যে এখানে আবার আমাকে গান গাইবার জন্য ব্যারাকপুরে অনেক এসেছি।
কিন্তু ক্যাম্পেইন করার জন্যে আজকে আসতে পেরে আমার আপনাদের কাছে আসতে পেরে ভালো লাগছে। মঞ্চে নিশ্চয়ই অনেক তৃণমূলের সমস্ত বড় বড় নেতারা আছেন, নেতা নেত্রীরা সকলে আছেন। আমার কাছে সেরকম কোনো লিস্ট নেই, কিন্তু আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাকে আমি আগের মিছিলে দেখেছি। এখানে বাকি তৃণমূল সবাইকার নাম তুমি নিশ্চয়ই বলেছ। পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা হ্যাঁ, আমি কতক্ষণ কোলে নিয়ে যাবে? বসে না, বসে বসে আমার লোকজন জড়ো হয়ে গেছে। ঠিক আছে। এখন এখানে আমি যতই সভাপতি দেখছি সবাই পত্নী সভাপতি, যাই হোক খুব ভালো কথা। আপনারা মহিলারাও যেরকম যেরকম কী বলবো আমাদের হিন্দিতে বলে ঊর্জা, যে ধরনের এনথুসিয়াজম নিয়ে আপনারা সকলে কাজ করছেন, তা আপনারা সবাইকে দলের পক্ষ থেকে, আমাদের নেত্রীর তরফ থেকে এবং অভিষেক ব্যানার্জির তরফ থেকে, সবাইকার তরফ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাবো। দেখুন, খুব লম্বা বক্তৃতা আমি দিতে পারিও না, আমি দিও না, তার কারণ আমার মনে হয় যে বিচারিতা করে লাভ নেই। আমি ধরুন এই ব্যারাকপুরে এর আগে অর্জুন সিংয়ের জন্য এসেছি এবং আপনারাও জানেন, আমিও জানি যে আমি অন্য দিকে ছিলাম, কিন্তু এটাও সত্যি কথা যে কারণে আমি বিজেপি ছেড়েছি সেই কারণটাই আজকে আপনাদের সঙ্গে এই মঞ্চে দাঁড়িয়ে থাকার অন্যতম কারণ। এই কারণটাই দিদির সঙ্গে তৃণমূল কংগ্রেসে আবার রাজনীতি ছেড়ে ফিরে আসার অন্যতম কারণ। এই কারণেই অভিষেক ব্যানার্জির সভাতে আমি যাই, কথা বলি, এটাই তার অন্যতম কারণ। আর সেটা হচ্ছে যে বিজেপি একটি বাঙালি বিদ্বেষী পার্টি। বাঙালিদের মনন ওরা বোঝে না, বাঙালিদের চিন্তন ওরা বোঝে না, বাঙালিদের হৃদয় ওরা বোঝে না। আমরা যে সেন্সিবিলিটি, যে মনন চিন্তনের সঙ্গে আমরা বড় হয়েছি, আমরা যেভাবে ভাবি, যেভাবে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আপনারা দেখুন যে যত নেতাদের নাম আপনি করবেন তাদের মধ্যে কত বাঙালি নেতারা আছে যারা বলিষ্ঠভাবে এগিয়ে গেছেন এবং তাদের জীবন যদি আপনি দেখেন, কোথাওই আপনি দেখবেন যে সবসময় দেখবেন যে বিজেপি নিজেদের দলের প্রতিষ্ঠাতা হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে, তারাই বাংলায় নানা রকম তঞ্চা কথা বলে এবং সেগুলো আমি নিজের চোখে দেখেছি। গায়ক হিসেবে আমার নিশ্চয়ই তখন মনে হতো যে দেখুন আমার রাজনীতিতে হঠাৎ আসে, আমি তো জানতাম না ফ্লাইটে আমার পাশে বাবা রামদেব না বসে যদি অরূপদা বসছেন তাহলে হয়তো বলতেন যে তুই দিকজিতে দেখাতে পারবি, হয়তো অরূপদার ইয়েতে। এবং তখন কত শো করতাম অরূপদা ভূমিকার জন্য, সবাইকার সঙ্গে খুব আলাপ ছিল। আপনারা জানেন যে বিজেপিতে থাকাকালীনও দিদির সঙ্গে আমি ঝালমুড়ি খেয়েছি, এখন বাড়িতেও সুন্দর মুড়ির দোকান ছিল, খাচ্ছিলাম, ঝালমুড়ি খেয়েছি। তো সৌজন্য আমার সব জায়গাতেই বজায় ছিল এবং সেইটা থাকতে থাকতে আমি এটা বলেছিলাম যে ধরনের একটা দলে যখন আপনি থাকেন তাহলে সেই দলের শৃঙ্খলা অনুযায়ী সেই দলের কথা আপনাকে বলতে হয়। সেই জন্য আমার হিপোক্রেসির কোনো জায়গা নেই। আমি যখন বিজেপিতে ছিলাম, অবভিয়াসলি যে দলের হয়ে আপনি খেলছেন সেই দলের কোচের কথা আপনাকে শুনতে হবে। আপনি সুব্রত ভট্টাচার্যের দলে খেলছেন আর সৌমিক যা বলছে সেই ছবে তো আপনি খেলতে পারবেন না। আমি বিজেপিতে যখন ছিলাম তখন মন থেকে বিজেপির কথা বলেছি এবং সেই মন, বাঙালির মননকে ওরা ভেঙে দিয়েছিল বলেই আমি শুধু বিজেপি দলটা ছাড়িনি, আমি এমপি পদটাও ছেড়ে দিয়েছি। আর আপনাদের এখানে দেখুন এমন একজন আছেন যিনি দলের পর দল পাল্টুরা, মানে দেখছিলাম খুব সুন্দর একটা কার্টুন আপনারা বানিয়েছেন, চেঞ্জ করে চলেছেন, কিন্তু ক্ষমতাটা কিন্তু কখনো ছাড়িনি, এমপি পদটা কিন্তু ছাড়িনি। ওনার মধ্যে কখনো ওনার বিবেকে এইটুকুনি আঘাত করেনি যে আমি যে দলের প্রতীকে জিতেছি সেই দলটা যদি আমি ছেড়ে দিই তাহলে আমার পদটাও ছেড়ে দেওয়া উচিত। এরকম একটা মানুষকে কি আপনারা এমপি হিসেবে চান? ডেফিনেটলি চান না। আমি পার্থদাকে অনেক কাছ থেকে দেখেছি, উনি সংস্কৃতি জগতের মানুষ, উনি নাটক করেন, প্রায়শই প্রত্যেকটা নাটকই আমাকে আসতে বলেন, আমি যাই দেখি, ভালো ভালো মানুষের সঙ্গে কাজ করেন। এরকম একজন সংস্কৃতিবান মানুষ যিনি অ্যাফেবল, হাসি মুখের মানুষ। আমি তো দেখুন এদের সবাইকে নতুন করে চিনেছি, আমার আগে তো আমার সঙ্গে আলাপ ছিল না। অ্যাফেবল মানুষ, যার কাছে পৌঁছানো যায়, কথা বলতে যায়। অর্জুন সিং মানে ঠিক আছে আমার কলিগ ছিল, কিন্তু এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে আমি প্যান্ডেলের চিফ হিসেবে এখানে অর্জুন সিংয়ের যে মানে ওই সংজ্ঞাটা মাইকের সামনে ব্যবহার করা উচিত না, বাট বাহুবলী নেতা হিসেবে অর্জুন সিংয়ের পরিচয়। এবং আমার মনে হয় যে ব্যারাকপুরে বাহুবলী নয়, হৃদয় বলি একজন নেতা আপনাদের দরকার। এবং সেই জন্য
আমি যেটুকুনি আজকে যতটা রোড শো আমি করলাম, যেখানে আগেরবার আমরা 1900 ভোটে পেরেছিলাম বলে আমি দেখলাম, দিদি আমাদের সঙ্গে অনেকটা হাঁটলেন, ছিলেন আমাদের সঙ্গে, সেখানেও আমি দেখলাম বডি ল্যাঙ্গুয়েজ মানুষের দেখলাম, এবং দুবার সাংসদ হওয়ার ওই আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলতে পারি যে ওই ওয়ার্ড এবারে আপনারা হারবেন না, আপনারা জিতবেন, কারণ মানুষের বডি ল্যাঙ্গুয়েজে সেটা আমি দেখতে পাচ্ছি। এখানকার মানুষের সঙ্গে আর্থিক যোগাযোগ তো তখনই আপনার সুদৃঢ় হবে, আপনার এলাকাতে যে মানুষেরা আপনাকে ভোটে জিতিয়ে আপনাকে সাংসদ করেছে, তার সঙ্গে আপনাদের অন্তরের যোগাযোগ তো তখনই হবে যখন আপনি নিজে ঠিক করতে পারবেন যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আপনি যখন নিজেই দুটো নৌকায় দাঁড়িয়ে যখন দুলে চলেছেন, তখন আপনি সমস্ত এলাকার সব মানুষকে আপনি দোলা চালিয়ে রাখবেন, তাদের সঙ্গে সেরকমই ব্যবহার করবেন, এবং সেই জন্যই আজকে এই ব্যারাকপুর, ভাটপাড়া, এই সমস্ত যে জায়গা যেগুলো এককালে কেন এখনও কত ভালো ভালো স্কুল আছে, আমাদের আর্মি ক্যান্টনমেন্ট আছে, একটা ব্যারাকপুর পিকনিক গার্ডেন, শ্রীরামপুর কলেজে আমি পড়তাম, উল্টো দিকেই ছিল, আসতাম, যা কত রকম ইয়ে ছিল, সেটাতে কোনো খুবই এটা সেটা গুন্ডাগার্দি লেগেই আছে। এগুলো বন্ধ করতে হবে, এবং সেই জন্যে আপনাদের নিজেদের জন্যে, ব্যারাকপুরের জন্যে, বাঙালির জন্যে, বাঙালি আনার জন্যে আমি দুবারের বিজেপি সাংসদ হয়ে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ওই দলটা আমি অত্যন্ত বিতৃষ্ণায় ছেড়ে এসেছিলাম, কারণ গায়ক বাবুলেরই মনে হয়েছিল যে ধরনের সাম্প্রদায়িক রাজনীতি ওরা করেছে। আবার বলছি, কোনো একটা দলে থাকতে হলে আপনি দলের ডিসিপ্লিন মানতে পারেন না। আমিও ছিলাম ওখানে 7 বছর, কিন্তু বাবুল সুপ্রিয় গায়ক কিন্তু কখনো বুঝতে পেরেছিল যে 70% মানুষের কাছে সে সীমাবদ্ধ হয়ে গেছে, বাকি 30% মানুষ কিন্তু সংখ্যালঘুরা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা, আমি রবি সাহেবের গান ভালো গাই কি খারাপ গাই তারা শুনতেই চায় না, কারণ আমার গায়ে কোথাও একটা সাম্প্রদায়িক থাপ্পা একটা লেগে গেছিল। তো বিজেপি ছেড়ে আসার পরে আমি বুঝতে পারি যে আজকে 70% নয়, আজকে 100% মানুষই আমার সাথে আছে। এটা গায়ক বাবুলের জন্য একটা খুব আনন্দের ব্যাপার, এবং সেই জন্যে এই 100% মানুষকে একসাথে রাখার যে অ্যাডহেসিভটা, যে ভালোবাসাটা, আমার মনে হয় সেইটাই দিদি আপনাদের, অভিষেক ব্যানার্জি আপনাদের দিয়েছেন, দিতে পারেন, এবং সেই জন্যই বারবার উনি পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে উনি নির্বাচিত হয়েছেন। এবং অভিষেক ব্যানার্জি যেখানেই যান সেখানেই উনি যে ধরনের ভালোবাসা পান, আমরা সেখানে ভাড়া করে মানুষজনকে আনতে হয় না, ভয় দেখিয়ে আনতে হয় না, সেখানেও আমরা দেখেছি। এটা আপনাদেরকে আমি এটাই বলবো যে দেখুন, আমি যে প্রকল্পগুলোর কথা বলবো সেই প্রকল্পগুলোর অনেকগুলি, আমি মিথ্যে কথা বলতে বা ঘুরিয়ে ফিরিয়ে ওইসব বলতে আমার ভালো লাগে না, কারণ 8 বছর 9 বছর রাজনীতি থাকার পরে আমি পাকা রাজনীতিবিদ হতে পারিনি, হতে চাইও না। আমি চাই পলিটিক্সটা আমার কাছে একটা রেসপন্সিবিলিটি, যতটা ভালোবাসা দিয়ে আপনারা আমার গান শোনেন, ততটা ভালোবাসা দিয়ে যেন আমি আমার এলাকায় ঘুরতে পারি, যাতে মানুষ ওরা বলতে পারে যে হ্যাঁ, বাবুল সুপ্রিয় কাজ করে, যখন এটা কাজটা নিয়েছে তখন সেই কাজটা শেষ করার চেষ্টা করে। এবং সেইখান থেকে আপনাদের বলছি যে অনেক ডিসিশন হয়তো তখন নেওয়া হয়েছে যখন আমি ওই ক্যাবিনেটে ছিলাম, কিন্তু সেই ডিসিশনগুলো একটা পার্টিতে থাকলে সেই পার্টির সমস্ত সিদ্ধান্তই যে আপনার পছন্দ হবে এটা তো হতে পারে না। আমাদের সবাইকারই একটা ব্যক্তিগত মতামত আছে, বিশেষ করে বাঙালিরা আমরা মোটামুটি সবই জানি। আমরা ইচ্ছে করলে মহাকাশ নিয়ে কথা বলতে পারি, আমেরিকা নিয়ে কথা বলতে পারি। তৃণাঙ্কুরকে তৃণমূলেও আমার থেকে সিনিয়র, এখন আমার থেকেও সিনিয়র, কিন্তু কথা হচ্ছে যে আপনারা এই যেমন ডিমনিটাইজেশন, আমরা নিজেরা যখন সেন্ট্রাল লেভেলে বসতাম, আমরা নিজেরাই বলাবলি করতাম, যেটা আমার নিজের মা কোভিডে মারা গেছেন, বাট আমার নিজের মায়ের আমার মনে আছে 13,000 টাকা আমি চেঞ্জ করে দিতে পারিনি। বাংলায় সবচেয়ে বেশি সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি শিল্প আছে, এমএসএমই যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু ক্যাশটাই মূল ইকোনমি। ভারতবর্ষের যে মূল ইকোনমিটা সেটা কিন্তু ক্যাশ ড্রিভেন ইকোনমি। যে কথা বলে মানে ডিমনিটাইজেশন করা হয়েছিল, 17 লক্ষ কোটি টাকার বেশি টাকা আবার কিন্তু মার্কেটে ফেরত চলেছে, অর্থাৎ ওটা কমপ্লিটলি ফেল। এবং মোদিজি খালি গোলপোস্ট সরিয়ে চলেছেন। প্রথমে 2022-এর কথা বলতেন, রেড ফোর্টে আপনারা গিয়ে ইউটিউবে ভাষণ দেখবেন। আমি নিজেই মাঝে মাঝে দেখলে ভাবি যে 2014-তে যে মানুষটাকে আমি দেখেছিলাম, সেই মানুষটা 2016-2017-এর পর কতটা বদলে গিয়ে দাম্ভিক একজন কেমন একজন মানুষে পরিণত হয়েছেন, যিনি মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন না। মানে মনে হয় যে উনি সব জায়গাতেই বোধহয় মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন। গতকাল একটা কোথায় বলেছেন যে উনি পরের বার বাঙালি মায়ের গর্ভে জন্ম নিতে চান, তো এরকম একটা কিছু বলেছেন। আবার গুজরাটে গিয়ে ওটা বলেন, জানি না নিজেকে কোনো অবতার ভাবেন হয়তো যে একসাথে 5-6 জায়গায় ওনার জন্ম হবে পরের বার, সেটা আমি জানি না। কিন্তু এই জন্মে উনি মানুষের জন্য কী করে যাচ্ছেন, সারা বিশ্বে কি হচ্ছে, বিভিন্ন রাজ্যে বা ভারতবর্ষে গণতন্ত্রের নামে যে
যে আজকে যে ধরনের শোষণ, যেভাবে মানুষ মিডিয়া থেকে আরম্ভ করে ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে, যেভাবে ইলেকট্রাল বন্ড থেকে আরম্ভ করে, যেভাবে ডিক্টেটরশিপ অটোক্রেসির একটা উদাহরণ চারদিকে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে দিদির সুরক্ষা কবচ বলে যেটা আমরা দেখেছিলাম, বিভিন্ন সামাজিক প্রকল্পের দ্বারা আপনাদের দৈনন্দিন জীবনকে আরও অনেক বেশি বলিষ্ঠ করতে পেরেছেন, আপনাদের অনেক বেশি সাহায্য করতে পেরেছেন, আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি এবং আদারওয়াইজ আপনাদেরকে আরও বেশি সশক্তিকরণ আপনাদের করতে পেরেছেন। আর সেখানে দাঁড়িয়ে বিজেপি সাংসদ, আমিও বিরোধী রাজনীতি করেছি, জমিয়ে করেছি, আপনাদের সঙ্গে ফাটাফাটি হতো, প্রতি সপ্তাহে গাড়ির কাঁচ ভাঙতো, আগে থেকে অর্ডার দিয়ে রাখতাম, কত রকমের এই তিরাঙ্কুর তখন পাড়া দিয়ে গেলে কত রকম, একটা জায়গা দিয়ে গেলাম কত আলাদা আলাদা কোম্পানির জুতো সব দেখতাম, এ বলতে এটা নাও, ও বলতে ওটা নাও, আপনাদের সঙ্গে ভীষণ হয়েছে, আগে থেকেই অর্ডার দিয়ে রাখলেন, দেখো এই সপ্তাহে কাঁচ ভাঙবে, পরের সপ্তাহে যেন বলো না অর্ডার দিয়ে আনাতে এক সপ্তাহ লাগবে, আগে থেকেই কিনে আনিয়ে রাখা। সামনের কাজ কতবার ভেঙেছে, পেছনের কাজ কতবার ভেঙেছে নিজেই গুনে রাখতে পারিনি। আমিও বিরোধী রাজনীতি করেছি, কিন্তু বিরোধী রাজনীতি করা মানে নোংরামি নয়। এই ভোটের সময় যারা আপনাকে হারানোর জন্য প্রচণ্ড খাটাখাটি করছে, আপনি জেতার পরে তাদেরও সাংসদ, যারা আপনাকে জেতানোর জন্যে লড়াই করেছে, খাটাখাটি করেছেন, আপনি তাদেরও সাংসদ। অর্থাৎ জেতার পরে আপনার কাছে সংখ্যা লঘু আর সংখ্যায় যারা বেশি, সংখ্যা গরিষ্ঠ, তাই সেই রকম আপনি করতে পারবেন না, সেরকমভাবে আপনি মানুষকে আপনি আলাদা করতে পারবেন না। এবং এই রকম আলাদা করতে পারে এরকম একটা দলের সঙ্গে, যে দল আমি আবার বলছি নীতিশ রায় ছেড়ে দিয়ে এসেছি, কুছ কার সাথে তো কালকে দেখা, সব আমি নিজের এমপি পদটাও আমি ছেড়ে দিয়ে এসেছি, অত কষ্ট করে আপনাদের সঙ্গে ভীষণ করে জেতার লড়াই বা সে প্রার্থী আমি ছেড়ে দিয়েছিলাম। लेकिन এরকমই, সেই জন্য আপনাদের বলছি যে আপনারা একত্রিত থাকুন এবং এখান থেকে কোনোভাবেই এখান থেকে তো পাল্টুলাম, ঠিক আছে, আমার এককালে বন্ধু ছিল, হয়তো রাস্তাঘাটে দেখা হলে হয়তো জানলা নিচু করে নিশ্চয়ই আমাকে হয়তো হাই হ্যালো করবে, কিন্তু সাংসদ হিসেবে এলাকার মানুষ যার ওপর ভরসা করে যাকে পার্লামেন্টে পাঠাবে, সেই ভরসা কিন্তু উনি সম্পূর্ণভাবে হারিয়েছেন। কোনো দিক থেকেই উনি আপনাদের সাংসদ হওয়ার জন্য কোয়ালিফাই করেন না। একজন শিক্ষিত, মিশনের শিক্ষিত একজন মানুষ, একজন সংস্কৃতিবান মানুষ, একজন অ্যাফেবল মানুষ, যার মুখে হাসি আছে, যার কাছে গিয়ে আপনি আপনার কথা বলতে পারবেন এবং আপনার এলাকার কথা যিনি পার্লামেন্টে পৌঁছে দেবেন, খালি রাস্তার চায়ের দোকানে, পাড়ার মোড়ে এবং এক গাদা সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরে সময় নষ্ট না করে যিনি পার্লামেন্টে আপনাদের কথা, আপনাদের এখানে অর্জুন সিং ছিলেন, আপনি বলতে পারবেন পার্লামেন্টে কোনোদিন দেখেছেন দাঁড়িয়ে উঠে এলাকার কথা কিছু বলতে? কেউ মনে করতে পারবেন? কেউ দেখাতে পারবেন কোনো ভিডিও? তো এমন একজন মানুষকে আপনারা চিহ্নিত করুন যিনি পার্লামেন্টের মধ্যে আপনাদের কথা বলতে পারবে, আপনাদের কথা আদায় করে নিয়ে আসতে পারবে। এটাই আমার বলার। খুব বেশি লম্বা বক্তব্য রাখুন, অনেকক্ষণ ওয়েট করছেন আপনারা। আপনাদের আগে থেকেই আমি কংগ্র্যাচুলেট করবো, কারণ আমি আজকে যেটুকুনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, আমার দেখুন, আমি না কোথাও বক্তৃতা শেষ করার আগেই, যখন লোকে বুঝতে পারে যে শেষ হবে, তার আগেই পাশ থেকে বলে যে দাদা একটা গান হবে। আমি হচ্ছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো তেলের সাঁচি কিনলে সাবান সঙ্গে পাওয়া যায়। কোথাও সাবানটা বড় হয়, কোথাও তেলের সাঁচিটা বড় হয়। এখানে যদি একটা প্রদীপ থাকতো তাহলে বলতো মন্ত্রী যখন পাওয়া গেছে ওনাকে দিয়ে গানও করিয়ে নেবো, প্রদীপটাও জ্বালিয়ে দেবো। তো দুটোই হয়। আবার কারোর বাড়িতে খাবার খেতে যাই রাত্রিবেলা, সেই আগে থেকে ঠিক করে লাগে যে বাবুল সুপ্রিয়কে 10টা গানে গাবো, তবে তাকে মাংস পোস্ত খাওয়াবো। যতক্ষণ না আমি 10টা গান গাই ততক্ষণ ভাত সেদ্ধ হয়, খাবারটা এই আসছে টেবিলে কিন্তু রাখা হয় না। এইসব আমি শুনে অভ্যস্ত থেকেছি, আমি জানি গাইতে হবে। আজকে এখানে পাশে গঙ্গা নদী, তো এই গানটা আমি গঙ্গার ধারে বসে যখন ফুটবল খেলতাম এখানে ব্যান্ডেলে, ইমামবাড়ার পাশে ওখানে মাঠে ফুটবল খেলতাম, তো আমার ঠাকুরদাদার কাছে ছোটো থেকে গান শিখেছি। তো উনি রবীন্দ্রসঙ্গীত ওনার নিজের গান শেখাতেন, কিন্তু কিশোর কুমারের গান আমি ছোটোবেলা থেকে তুলতাম। তো ওই গঙ্গাতে ফুটবল খেলার পরে গঙ্গাতে পা ডুবিয়ে বসে পাটা ধোয়ার সময় অনেক সময় এই গানটা একটু বড় হওয়ার পরে বন্ধুদের শোনাতাম। অনেক সেই তখনকার কথা মনে পড়ছে। আমি ওইটা থেকে 2 লাইন আপনাদের শুনিয়ে দিচ্ছি, ছাওয়া দিচ্ছে। ও মাঝি রে, ও মাঝি রে, अपना किनारा नदिया की धारा है। ओ माझी रे,
अपना किनारा नदिया की धारा है, ओ साहिलों से बह रहे हैं, कहीं सुना तो होगा कहीं, ओ रास्तों में मिल गए हैं, कहीं किनारा होगा नहीं। ओ माझी रे कोई किनारा जो मदारे से मिले, वो अपना किनारा है। ओ माझी रे अपना किनारा नदिया की धारा है, ओ माझी रे। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আর আগামী শুভেচ্ছা জানিয়ে রাখলাম বিপুল ভোটে জয়ের জন্য। থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে পার্থদা নির্বাচনে মাতাচ্ছেন, কি অনুভূতি? ভালো লাগছে। দেখুন, আমি রাজনীতি আর গান গাওয়াটা না, আমি রাজনীতি আর গান গাওয়াটা না বিশেষ গুলিয়ে ফেলি না, বিশেষ আলাদা করে দেখি না। এখানে মানুষ আমি যখন দুটোই প্রিপেড কার্ড, গান যখন এই মাঠে যদি আমার একটা গানের প্রোগ্রাম হয়, তাহলে মানুষ প্রথমে টিকিট কাটবে এই আশা নিয়ে যে বাবুল সুপ্রিয় শোটা ভালো হবে, আমাকে ধাক্কা দিচ্ছ কেন? তাই তো, আমি প্রিপেড আগে থেকে ওরা আমার উপর ইনভেস্ট করে দেবে যে সন্ধ্যের জন্য টিকিট কেটে। এমনি ভোটেতেও আপনি জেতার আগে প্রথমে আপনি বলছেন আমায় ভোট দিয়ে জেতান, আমি আপনাদের ভালো কাজ করব, ওখানেও আপনি প্রিপেড কার্ড, আগে মানুষ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করছে, তারপরে আপনার কাজ তারা দেখবে। তো দুটোতেই আমার কাজ কিন্তু সমান। যেমন আমার যারা টিকিট কেটে আমার গান শুনতে যায় তাদের জন্য যেমন আমাকে ভালো গান গাই দিয়ে তাদের মন জয় করতে হয়, সেগুলি যারা আমাকে ভোট দিয়ে জেতায় তাদের জন্য আগামী 5 বছর ভালো কাজ করে আমাকে তাদের মন জয় করতে হয়। আমি দুবার সেটা করে দেখিয়েছি এবং আমি এখানে আমি চারদিকে যা বাতাবরণ দেখলাম, এখানে অর্জুনবাবু কোনোভাবেই লক্ষ্যবৃত্ত ছাড়ুন, আমার মনে হয় লক্ষ্য এককালে বিজেপি সাংসদ ছিল, এখন বিজেপি তো আমি পরিষ্কার আপনাদের বললাম যে বিতৃষ্ণা নিয়ে ছেড়েছি, বাঙালি থেকে ওরা আগে দেয় না। আমি যে ধরনের কাজ করেছি নিঃশ্বাস বেতন থেকে আরম্ভ করে যা যা কাজ করেছি, কোনো বাঙালি আপনি বলছেন আমি যখন এগিয়ে যাবো, আমি যখন সৎভাবে কাজ করবো, যখন সোজা এগোবো, তখন যদি আমার সামনে কেউ দিবার হয়ে খাড়া হয়, দিবার হয়ে যদি কেউ দাঁড়ায়, তাহলে আমি কারোর কথা শুনি না, আমি কারোর কেয়ার করি না। আমি যেখানে ভালোবাসা পেয়েছি আমি সেখানে বাবুল স্পষ্ট করা। আমাদের পঞ্চায়েত সদস্যরা বাবুলের সাথে একটা ছবি তুলবে। তৃণমূলে আসছে, কিন্তু বিজেপিকে এখনো বাবুল সুপ্রিয়কে ভুলতে পেরেছে? বিভিন্ন কর্মসূচিতে বাবুল সুপ্রিয় গান চলে। মোহাম্মদপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পথসভার আয়োজন করা হয়েছিল, আমাদের লাল বক্তা মাননীয় বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, বাবুল সুপ্রিয় জিন্দাবাদ, সোমনাথ সেন জিন্দাবাদ, ভোট 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 দিন, ভোট 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 দিন, এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? বিজেপি হটাও, মোদি হটাও, মোদি হটাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা, জয় জয় বাংলা, জয় জয় বাংলা। যে প্রোগ্রামটা করলেন রাজেন্দ্রপুর মাছবাজারে, একটা পার্থভৌমিকের সমর্থনে প্রার্থী বাবুল সুপ্রিয় এসেছিলেন এবং প্রচুর ভিড়, সেই প্রখর রোজ 4টের সময়, তখন থেকে 8টার সময় শেষ হলো। কি বলবেন, কতটা সার্থকতা পেলেন আপনারা? মামদপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে সভা করেছি, সভা সাকসেসফুল। বিজেপি ক্যান্ডিডেট অলরেডি বিভিন্ন জায়গায় ঘুরেছে, 15 থেকে 20 জন। আমি যদি নিজে, আমি বা সুরঞ্জন আমাদের নেতৃত্ব, এই একটা পাড়ায় যায়, 50 জন করে মহিলা,
প্রতি বাড়িতে বাড়িতে করে ছেলেরা তো আছে। আমরা যদি মিটিং মিছিল করি সেখানে শয়ে শয়ে মানুষ যাচ্ছে। এমপি যিনি দাঁড়িয়েছে বিজেপির তরফ থেকে, বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছে তার সঙ্গে মামুদপুরের কোনো লোক নেই। দু একটা বিজেপি যারা সিপিএমের হারমাত ছিল আগে, কিছুদিন আগে সিপিএম ছিল, এখন নতুন করে বিজেপি হয়েছে, সেই সবগুলো একটু লাফালাফি করছে মামুদপুরে। আর গতকাল আমাদের কুলিয়াগড় গ্রামে আমাদের মমতা ব্যানার্জির পোস্টার মারা ছিল, সেখানে বিজেপি প্রচারে বেরিয়ে সেই পোস্টারে মমতা ব্যানার্জির মুখে তারা স্টিকার লাগিয়ে দিয়েছে। সেইগুলো আমরা প্রশাসনকে জানাবো, আজকে লিখিত কমপ্লেন করব। যারা যারা করেছে আমরাও জানি কারা করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনও ব্যবস্থা নেবে, আমরাও দলের পক্ষ থেকে দেখছি। আর আজকের মিটিংয়ে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে আজকের মিটিং আমাদের সাকসেসফুল। আগামী 20 তারিখ পার্থভৌমিক মামুদপুর থেকে 4 থেকে 4,500 ভোটে লিড দেবে। এটা আমরা জোর গলায় বলতে পারি, এটা 5-6 হাজারেও দাঁড়াতে পারে। ঠিক আছে, আমরা পার্থসারথী পাত্রের বক্তব্য নিয়ে নিলাম। নিরঞ্জন বলো। আমাদের আজকের যে ঠিক আছে আজকের যে আমাদের পার্থভৌমিক মহাশয়ের সমর্থনে আজকে আমাদের যে সভা ছিল, এই সভায় মামুদপুর অঞ্চলের সকল নেতৃত্ব উপস্থিত ছিল। সকলের উপস্থিতিতে এবং আমরা এই প্রখর দাবদাহকে উপেক্ষা করে মানুষের যা সমর্থন পেয়েছি, যারা কানে শুনেছে প্রত্যেকেই, এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে মামুদপুরের মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি। পার্থভৌমিক মামুদপুর থেকে প্রচুর ভোটে লিড করবে, এটা যেমন আমরা আগাম বুঝতে পারছি। আরেকটা ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে পার্থভৌমিক আর মামুদপুর বাসীর কাছে পার্থভৌমিক একটা আবেগ। মামুদপুর বাসীর কাছে পার্থভৌমিক একটা আবেগ, কারণ দীর্ঘদিন ধরে রাজনীতির প্রথম থেকেই পার্থভৌমিক নিজেই বলে যে মামুদপুরের মানুষের সাথে তার একটা আত্মিক সম্পর্ক আছে। সেইভাবে সর্বস্তরের মানুষ কিন্তু কে কি পজিশনে আছে এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে সবাই মিলে পার্থভৌমিকের হয়ে ঝাঁপিয়েছে, সবাই মিলে ইলেকশনে কাজ করছে। মহিলা পুরুষ সকল স্তরের কর্মীরা একযোগে কাজ করছে, একটাই উদ্দেশ্য মামুদপুরে শান্তি প্রতিষ্ঠা করা। আপনার নামটা একটু বলবেন। সুরঞ্জন মালাকার, কী দায়িত্বে আছেন? মামুদপুর যুব সভাপতি।